গত ক্লাসে আমি আপনাদের কিবোর্ড পরিচিতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। কিবোর্ড এর কাজ কী, কিবোর্ডের কোন কীভাবে কাজ করে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। তো আমরা আজকে যে ক্লাসটা নিতে চাচ্ছি, আজকে যে ক্লাসটা সম্পর্কে আলোচনা করছি সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের যে মেনু বার রয়েছে সেখান থেকে ফাইল মেনু বার পরিচিতি এবং ফাইল মেনু বারের যেই টুলসগুলো রয়েছে সেই টুলস সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। আচ্ছা, এর জন্য আমরা একটি ডকুমেন্ট ফাইল প্রথমে ওপেন করব। আচ্ছা, যদি আপনারা গত ক্লাসটি দেখে না থাকেন কিবোর্ড পরিচিতি অবশ্যই দেখবেন, কারণ হচ্ছে এখন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে কাজ করার জন্য কিবোর্ডের যে কীগুলোর ব্যবহার রয়েছে এগুলোর প্রত্যেকটি জানা অত্যন্ত জরুরি। কিবোর্ডের ব্যবহার না সম্পর্কে যদি না জানেন তাহলে আপনি এখানে খুব সহজে কাজ করতে পারবেন না, সেটা আপনার জন্য একটু কঠিন হয়ে যাবে। আচ্ছা, এজন্য আপনি অবশ্যই কিবোর্ড পরিস্থিতি সম্পর্কে যে ক্লাসটা রয়েছে এই ক্লাস ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং আমি যে টুলসগুলো যে কাজগুলো সম্পর্কে বলেছি প্রয়োজনে এগুলো খাতায় নোট করে রাখবেন। আচ্ছা, যাই হোক, আমাদের যে ফাইল মেনু বার রয়েছে ফাইল মেনু বারে তারপরে হচ্ছে হোম ইনসার্ট এগুলো আমরা আস্তে আস্তে সবগুলো ক্লাস আলোচনা করব। যেহেতু ফাইলটা প্রথমে আছে এই জন্য আমরা ফাইল মেনু বার সম্পর্কে একটু আলোচনা করি। আচ্ছা, ফাইল মেনু বারে যে ফাইলটা রয়েছে এর প্রথম ক্লাসে আমি আপনাদের এই সম্পর্কে সব বিস্তারিত আলোচনা বলেছি, কোন এরিয়ার কী নাম। এই ক্লাসটাও যদি আপনি না দেখে থাকেন অবশ্যই দেখবেন। যদি দেখে থাকেন ধরেন এই যে এই বারটা বলেছি এই বারটার নাম আপনার কি মনে আছে, কি বলেছি এখানে সাধারণত যে নামটা রয়েছে সেটার কি নাম বলেছি আপনার কি মনে আছে, একটু মনে করেন তো। আচ্ছা, মনে যদি না থাকে তাহলে অবশ্যই আপনি ক্লাস ভিডিওটা দেখবেন, আমি আর বলছি না। আচ্ছা, এবার আমরা প্রথমে ফাইলে ক্লিক দেবো। ফাইলে ক্লিক দেওয়ার পরে দেখছেন এখানে অনেকগুলো অপশান চলে আসছে, সেভ অ্যাজ, ওপেন, ক্লোজ, ইনফো, রিসেন্ট, নিউ, প্রিন্ট, হেল্প অপশান, এক্সিট করলে এটা চলে যাবে। আচ্ছা, ওকে, ক্লোজ করি। আমি আবার ফাইলে গেলাম। প্রথমে আমরা দেখবো সেভ এবং সেভের জন্য পার্থক্য কী। সেভ এবং সেভের মধ্যে একটু পার্থক্য, দুইটা একই জিনিস, দুইটা হচ্ছে ফাইলটা সেভ করবে, তার ভিতরে একটু পার্থক্য রয়েছে, কিন্তু একটি পার্থক্য রয়েছে। সেটা কি, প্রথমে আমরা সেভ দেখাই। সেভটা কীভাবে কাজ করে, ধরেন আমি এখানে কিছু লিখলাম, স্টুডেন্ট, মাই যাই হোক আমি লিখলাম। এখন আমরা কী করবো, ফাইল থেকে সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করার পরে দেখুন এই ফাইলটা তখন আমি ক্লোজ করব। এই ফাইলটা তখন আমি ক্লোজ করলাম। ক্লোজ করার পর কোন ফাইলটা নিয়েছিলাম মনে করে তো মুশকিল আছে, এই ফাইলটা মনে হচ্ছে। আবার ফাইলটা ওপেন করি। হ্যাঁ, এটা না, দুঃখিত, অনেকগুলো ফাইল হয়ে গেছে। এটা মনে হচ্ছে, এটা কি, এটাও নয়, এটা দুঃখিত, এটাও না, কই গেল ওয়ার্ড ডকুমেন্ট ফাইল, এখানে আছে, হ্যাঁ এইটা। আমি যে লেখাটা লিখলাম, এখানে লেখাটা লেখার পরে আমি যদি এখানে সেভ বাটনে শুধু ক্লিক করি তাহলে হচ্ছে এই লেখাটা সেভ থাকবে। এরপরে আমি যদি ফাইলটা ক্লোজ করি তাহলে লেখাটা এখানে সংরক্ষিত থাকবে, এই ডকুমেন্ট ফাইলে সংরক্ষিত থাকবে। আচ্ছা, সাধারণত কোনো কিছু সেভ করার জন্য এই সেভ বাটনটা ব্যবহার করা হয়। সেভ অ্যাজ, এখন সেভ অ্যাজের কাজ কি, সেভ অ্যাজ হচ্ছে এই যে ডকুমেন্ট ফাইল আমি একটা করি, নাম লিখে দিই, তাই না। এই যে ডকুমেন্ট ফাইল এখানে রিনেম করব। রিনেম করার পরে ধরেন এখানে নাম লেখা, আমার নাম, এন্টার দিলাম। এই ফাইলটা দেখেন, এই ফাইলটার নাম একটা চলে আসছে, এই যে নাম চলে আসছে। এখন যদি আমি এটা সেভ অ্যাজ করি ফাইল থেকে, এই যে সেভ অ্যাজে ক্লিক দিলাম। সেভ অ্যাজে ক্লিক দেওয়ার পরে বলছে কি, ভাই আপনি যে ফাইলটা সেভ করবেন, এখন হচ্ছে সেই ফাইলটা কী নামে সেভ করবেন, কোথায় সেভ করবেন, পুরো ডকুমেন্ট ফাইলটা সেভ হবে। এখানে হচ্ছে সেভ এবং সেভ অ্যাজের মধ্যে পার্থক্য। সেভ অ্যাজে ক্লিক দিলে শুধু আমরা ফাইলে যে কাজ করেছি সেটাই সেভ হবে, এবং সেভ অ্যাজে যখন আমি ক্লিক দেবো তাহলে গোটা ডকুমেন্ট ফাইল নেম সহকারে সেভ হবে। আমি এখন এখানে নেম চেঞ্জ করবো, আলমগীর মনে করেন, এখানে COVID-2 দিলাম, এরপর লোকেশান দিলাম ডেস্কটপ, এরপরে আমরা সেভ দিলাম। দেখেন এবারে ক্লোজ করলাম, দেখেন দুইটা ফাইল তৈরি হয়ে গেছে, এই যে একটা ফাইল, এই যে একটা ফাইল, দুইটা। আচ্ছা, এই দুইটা আবার কিছু কিছু ক্ষেত্রে একই রকম কাজ করে। কীরকম, এগুলো আমি ক্লোজ করি, ক্লোজ না করে এইদিকে থাক, কীরকম কাজ করে। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করেন, যখন আমরা করছি সার্চ বাটন থেকে যখন একটা ডকুমেন্ট ফাইল ওপেন করব, ডক্স ফাইল এক কথা ওপেন করব, এখানে হচ্ছে অফিস, কোথায় অফিসে গেলে আমরা পাবো
এই যে আমি দেখাচ্ছিলাম ডকুমেন্ট বাটন ক্লিক করবো, এবার হচ্ছে ডব্লু কোথায় আছে, ডকুমেন্ট ফাইল ওপেন করবো। আচ্ছা, এই যে ডকুমেন্ট ফাইল ওপেন করলাম, এখন যদি ক্লোজ করি, দেখেন এটা কিন্তু ভ্যানিশ, এর কোনো চিহ্ন কিন্তু ডেস্কটপে বা কোথাও নেই, কম্পিউটারে কোথাও নেই কিন্তু। আচ্ছা, আবার যদি আমরা সার্চ থেকে করি, সার্চ থেকে যদি একটা হচ্ছে ডকুমেন্ট ফাইল ওপেন করি, ডিও ওয়ার্ড, WORD ওয়ার্ড, দেখেন একটা ডকুমেন্ট ফাইল ওপেন করলাম, ওপেন হওয়ার পরে ক্লোজ করলাম, দেখেন এখানে কোনো চিহ্নই নাই, কিন্তু কোনো চিহ্নই নাই। আচ্ছা, এবার যদি আমি রাইট বাটন থেকে নিই ডকুমেন্ট ফাইল, এই যে ওপেন হয়ে গেছে, এই যে এবার ক্লিক করলাম, এরপরে ক্লোজ করলাম, দেখেন এই ডকুমেন্ট ফাইল এখানে রয়ে গেছে। আচ্ছা, তাহলে এখানে তিনভাবে আমরা যখন ডকুমেন্ট ফাইল নিচ্ছি, তার দুইটা এক ধরনের আর একটু আরেক ধরনের। যখন আমরা রাইট বাটন থেকে নিচ্ছি, তখন ডকুমেন্ট ফাইলটা একটা কম্পিউটারের একটা কমান্ড অনুযায়ী, নির্দিষ্ট একটা তার নাম অনুযায়ী অটোমেটিক একটা ফাইল সেভ হয়ে যাচ্ছে। আমরা যদি এই ফাইলটা সেভ করতে চাই, তাহলে রাইট বাটন থেকে ক্লিক করে সেভ করতে পারবো। এখান থেকে রাইট বাটন ক্লিক করে এই যে রিনেম পাবেন, একটা রিনেম নামে অপশন পাবেন, রিনেম নামে অপশন পাওয়ার পরে এখানে মুছে দিয়ে এখানে ফাইল নেম লিখে দিলে সেটা হয়ে যাবে। আচ্ছা, এই ফাইলটা যদি আপনি এই যে ফাইল আমি রাইট বাটন থেকে নিলাম, এই ফাইল থেকে যদি আপনি করতে চান, এই ফাইল থেকে যদি আপনি এটা সেভ করতে চান, এই ফাইলটা যদি সেভ করতে চান, শুধু এই যে লেখা এখন কন্ট্রোল-S দিলে ওই যে ডকুমেন্ট ফাইল নিয়ে একটা নেম নিয়েছে, যে নিউ ডকুমেন্ট ওয়ার্ড ডকুমেন্ট 3, এই ফাইলে শুধু এটা সেভ হয়ে গেল। আর সেভ এজে করলে, সেভ এজে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে এই ডকুমেন্ট ফাইলের নেম সহকারে এটা সেভ হবে। আচ্ছা, এবারে যদি আমি করি, এখান থেকে ডকুমেন্ট ফাইল নিই, ডক্স ফাইল মনে করেন আমি এখান থেকে অফ থেকে একটা ডক্স ফাইল নিলাম, হ্যাঁ। আচ্ছা, হয়ে গেল, একটু দুঃখিত, বেশি দূরে চলে আসছে মনে হয়, এই যে এখানে আছে। এখানে আসার পরে এই যে এই ফাইল নিলাম, হ্যাঁ। এই ফাইলটা নেওয়ার পরে আমি এখানে কিছু লিখবো না, ধরেন আমি কিছু লিখবো না, আচ্ছা লিখি নয়, আমি আচ্ছা এইটুকুই লিখি। আমি এবারে ফাইলে ক্লিক দেবো, এবারে সেভে ক্লিক দেবো, দেখেন এখানে কি আসছে, এখানে এখন সেভ অ্যাজ, আবার এবার ক্যান্সেল করবো, এবার আমরা সেভ অ্যাজে ক্লিক দেবো, সেভ অ্যাজে ক্লিক দেবো, দেখেন কি আসছে, একই। আমি বলছিলাম যে সেভ এবং সেভ অ্যাজ একইভাবে কাজ করে। কখন কাজ করে? যখন আমরা সার্চ বাটন বা স্টার্ট বাটন থেকে আমরা যখন একটা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টস ফাইল ওপেন করব এবং ওই ওয়ার্ড ডকুমেন্ট ফাইলটা যখন সেভ করতে যাব, তখন একই রকম অপশান আসবে। কেন? কারণ হচ্ছে আমরা যখন ডকুমেন্ট ফাইলটা ওপেন করতে যাচ্ছি, তখন শুধু এই ফাইলটা একটু ওপেনই হচ্ছে, কিন্তু কোথাও সেভ থাকছে না। যেহেতু কোনো একবারও সেভ করা নাই, সেহেতু প্রথমবার সেভ করার জন্য এই সেভ এবং সেভ অ্যাজ একইভাবে কাজ করছে। আর যখন আমি রাইট বাটন থেকে নিচ্ছি, তখন একটা ডকুমেন্ট ফাইল একটা নাম সহকারে সেভ হচ্ছে, প্রথমে সেভ হচ্ছে, এই জন্যে ওখানে সেভ অ্যাজ ছাড়া ওই ডকুমেন্ট ফাইলটা আর শুধু সেভে চাপ দিলে ওই লেখাটা সেভ হচ্ছে, এবং সেভ অ্যাজে ক্লিক দিলে আর একটা ডকুমেন্ট নাম সহ সেভ হচ্ছে। এটা হচ্ছে দুই রকম কাজ আর কি। বুঝতে পারছেন আর বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আমি যখন রাইট বাটন থেকে নেব, তখন সেভ এবং সেভ অ্যাজ দুইটা আলাদাভাবে কাজ করবে। আর যখন আমি হচ্ছে এই থেকে নেব, এখান থেকে যখন স্টার্ট বাটন থেকে অথবা সার্চ বাটন থেকে যখন আমরা একটা ডকুমেন্ট ফাইল ওপেন করবো, তখন সেভ এবং সেভ অ্যাজ একইভাবে কাজ করবে। এটা হচ্ছে মূল কথা। আচ্ছা, এখন এই ফাইল সেভ করার পরে পরবর্তীতে আবার কিন্তু একই রকম হয়ে যাবে। একরকম কি মানে কি? আমি যখন এই ফাইলটা সেভ করব, আমি ধরেন এখানে হচ্ছে ডেস্কটপ সেভ করলাম, এই ফাইলটা সেভ করার পরে আমি এবার ক্লোজ করলাম, দেখেন এই ফাইলটা কোথায় যেন ওপেন সেভ হয়েছে, এই যে সেভ হয়েছে। এখন যদি আমি এই ফাইলটা ওপেন করে এই ফাইলটা আরও কিছু কাজ করি, স্টুডেন্ট, এই যে এই ফাইলটা সেভ করলাম। এখন যদি আমি এখান থেকে সেভে ক্লিক দিই, এই দেখেন আর কিন্তু ওই অপশনটা আসছে না, কেননা এই ফাইলটা অটোমেটিক একবার সেভ হয়ে গেছে, আইএমদের সেভ হয়ে গেছে। এই জন্য সেভে ক্লিক দিলে শুধু এই লেখাটাই সেভ হচ্ছে, আর অন্য কিছু সেভ হচ্ছে না। আর এক্ষেত্রে যদি আমি সেভ এজে ক্লিক দিই, ওই যে রাইট বাটন থেকে একটা ডক্স ফাইল দিলে যেরকম হচ্ছে, এখন কিন্তু সেরকম হচ্ছে, কেননা এই ফাইলটা একবার সেভ আছে। আর রাইট বাটন থেকে ক্লিক নিলেও ওই ফাইলটা একটা সেভ হয়ে যায়, অটোমেটিকলি সেভ হয়ে যায়। এই জন্য এই দুই রকমভাবে কাজ করে। আশা করছি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। এরপর আমরা দেখব হচ্ছে সেভ এজ। আচ্ছা, সেভ এজের বিষয়টা আমি ক্লিয়ার করি। সেভ এজে যখন ক্লিক করব, সেভ এজে ক্লিক করলে এই ফাইল ডকুমেন্ট একটা নতুন একটা ডকুমেন্ট ফাইল হিসেবে সেভ হবে। আগেটা তো থাকবেই, এটা একটা ডকুমেন্ট ফাইল হিসেবে সেভ হবে। এই জন্য আমরা কী করব, প্রথমে আমরা এখানে লোকেশন সিলেক্ট করব যে কোথায় আমরা ফাইলটা সেভ করতে চাচ্ছি। যখন ডেস্কটপে সেভ করলাম, এরপরে হচ্ছে এখানে ফাইলের নামটা দিব, বলছে ফাইল নেম। ভাই আপনি কী নামে ফাইল সেভ করবেন, সেই নামটা এখানে দিবেন।
KOBIR আসছিলাম। যাই হোক, এরপরে আমরা দেখবো হচ্ছে এখানে এই যে সেভ বাটনে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে এই ফাইলটা সেখানে সেভ হয়ে যাবে। আচ্ছা, সেভ এবং সেভ অ্যাজ কি, এটা আশা করছি আপনি বুঝতে পেরেছেন। এই বিষয়ে আরও যদি বোঝার অসুবিধা হয়ে থাকে, আমার কথা বলতে যদি জড়তা একটু বেশি, সেজন্য বুঝতে একটু অসুবিধা হতে পারে, তাই হ্যাঁ ক্লাসে আমাকে জিজ্ঞেস করবেন অথবা হোয়াটসঅ্যাপে জানিয়ে রাখবেন, আমি সেটা আবারও বোঝানোর চেষ্টা করব। এরপরে আসি ওপেন হচ্ছে কি, ওপেন যদি আমরা ক্লিক দিই তাহলে হচ্ছে কোন ফাইলটা ওপেন করতে চাচ্ছি সেটা একটা অপশান চলে আসবে, এটা আমাদের তেমন প্রয়োজন হবে না। এরপরে ক্লোজ করলে এই ফাইলটা ক্লোজ হবে, আমি ক্লোজটা করব না। আচ্ছা, এরপরে আসি হচ্ছে রিসেন্ট কি, আমি এর আগে কোন ফাইলে কাজ করেছি, এটা একটু গুরুত্বপূর্ণ অবশ্য। রিসেন্ট হচ্ছে আমি এর আগে কোন ফাইলে কাজটা করেছি সেটা এখানে করবে, এখানে প্রদর্শিত করে দেখো। প্রথমে এর আগে আমি আইএম যে ফাইলটা সেটা কাজ করেছি, তার আগে কাজ করেছি এই ফাইলে, তারপরে কাজ করেছি আলমগীর কবির এই ফাইলে কাজ করেছি। রিসেন্ট যেই ফাইলে আমরা কাজ করেছি সেগুলো এখানে একটার পর একটা দেখেন এখানে দেখা যাচ্ছে। এখান থেকে আমি যদি মনে হয় এটা আমি করবো, ওপেন করবো, আবার সেখানে ওপেন করতে পারবো। এখানে ক্লিক দেবো, দেখেন ওপেন হয়ে গেছে। আচ্ছা, আবারও যাই, ফাইলে যাই, রিসেন্টে যাই, এরপরটা ওপেন করবো, হ্যাঁ এই দেখেন ওপেন হয়ে গেছে, ক্লোজ করবো। আচ্ছা, ফাইল রিসেন্ট, এরপরে নিউ হলে কী হবে, নিউ হলে আরেকটা ডকুমেন্ট ফাইল ওপেন হয়ে যাবে। আচ্ছা, প্রিন্ট, এবার হচ্ছে প্রিন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রিন্ট। আপনি যখন যেখানে কাজ করতে যাবেন বা করতে যাবেন, আপনার প্রিন্ট কিন্তু শিখতে হবে, কারণ সব জায়গায় প্রিন্ট করতে হয়, সকল পেপার ছিল প্রিন্ট করতে হয়, এজন্য প্রিন্টটা শিখতে হবে। প্রিন্ট কীভাবে করতে হয়, পেজ সেট আপ, এখানে প্রিন্টার সেট আপ করে দিতে হয়, এগুলো বিষয়ে একটু জানতে হবে। এজন্য আমরা প্রথমে এই প্রিন্ট অপশানে ক্লিক করবো। আর কিবোর্ড শর্টকাট কমান্ড হচ্ছে Ctrl+P, কি Ctrl+P, আশা করছি মনে থাকবে আপনাদের সবার। প্রথমে প্রিন্ট অপশন দেখতে পাচ্ছেন, এখানে প্রিন্ট আসার পরে প্রথমে প্রিন্ট অপশন, আমরা প্রিন্ট অপশনে ক্লিক দেবো সবার শেষে। আমাদের সকল সেটআপ যখন হয়ে যাবে তখন আমরা এই প্রিন্ট অপশনে ক্লিক করবো। আচ্ছা, এরপরে দেখেন এখানে কপি বলতে কি, কপি বলতে আপনি আমাদের বুঝতে পারছেন কপি কী জিনিস, হয়তো আমি বোঝাতে একটু অসুবিধা হলেও আপনি নিজে একটু বুঝতে পারছেন কপি কী। তারপরেও আমি একটু বোঝানোর চেষ্টা করি। ধরেন আমি যে ডকুমেন্ট ফাইলটি, এই যে ডকুমেন্ট ফাইল আই এম এ স্টুডেন্ট শুধু লেখা আছে, এখানে শুধু একটা পাতা আছে, দেখেন এই পাতা নাম্বার দেখাচ্ছে 1 অফ কত আছে 1। এখন যদি এটা একাধিক পাতা হতে পারে, আমি একাধিক পাতা করলাম, এরপরে Ctrl+P দিলাম, প্রিন্টার কমান্ড চলে আসলো। দেখেন এখানে 2 অফ 2 মানে 2 নম্বর পাতায় আছে, সেজন্য 2 অফ 2 দেখাচ্ছে। এটা তো ঘোরাই, আমি মাউস ঘোরালে দেখেন 1 অফ 2 মানে এখানে 2টা পেজ আছে। এখন বিষয় হচ্ছে এই যে কপি আছে, আমি যদি এখন এই ডকুমেন্ট ফাইল 2 পাতা আছে, আমি অল কমান্ড দিই, এই যে অল প্রিন্ট অল পেজেস। এখন অল পেজ বলতে 2টা পেজে যদি আমি প্রিন্ট আউট করে বের করি, তাহলে এখানে কত কপি বের হবে প্রশ্ন, কিন্তু এটা এখানে কত কপি বের হবে, 2 কপি, যে 2 পেজ বেরোচ্ছে না, 2 কপি না, এজন্যই, কারণ এটা তো একটা ডকুমেন্ট ফাইল, এখানে 100টা পাতা থাকতে পারে, কিন্তু কপি আমার একটাই হবে। হ্যাঁ, এখানে যদি আমরা দুই করে দিই, তাহলে হচ্ছে এখানে যদি 2 দুগুণ 4টা বাড়ায়, তাহলে 2 কপি হবে। সাপোজ আমি 3টা স্টুডেন্টকে দেবো, এই ডকুমেন্ট ফাইলে 3টা স্টুডেন্ট দেবো, তার কয় কপি করবো, 3 কপি করবো, তার কয় পাতা বাড়াবে, 3 দুগুণ 6 পাতা বাড়াবে। এটা হচ্ছে কপি এবং পেজের মধ্যে পার্থক্য। পেজ আমার একাধিক বের হতে পারে, কিন্তু কপি আমার একটাই বেরোবে। আমি যদি 1 দিই, এখানে যদি 100টা পেজ থাকে, 100টা পেজে যদি বাড়ে তাহলে আমার 1 কপি বেরোবে। আর যদি আমি 2টা স্টুডেন্টকে ওই শিটটা দেওয়ার প্রয়োজন হয়, 100 পাতায় যদি 2জন বা 3জন স্টুডেন্টকে দেওয়ার প্রয়োজন হয়, তাহলে আমরা 3 দেবো, তাহলে 300টা পাতা বেরোবে। এটা হচ্ছে 3 কপি, 300 পাতা, কিন্তু কপি হচ্ছে 3টে। আশা করছি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। এরপরে নিচে দেখেন প্রিন্টার অপশানটা রয়েছে। প্রিন্টার অপশান হচ্ছে এটা, প্রিন্টার অপশান আপনি কোন প্রিন্টারে প্রিন্ট করতে চাচ্ছেন, আপনি হচ্ছে যেই প্রিন্টার আপনার কম্পিউটার সেট আপ দেওয়া থাকবে সেই প্রিন্টার মডেল এখানে দেওয়া থাকবে, শো হবে। এখানে যদি আরও প্রিন্টার থাকে, মাউস স্ক্রল করলে নিচে নামবে, উপরে উঠবেন, তারপরে আপনি প্রিন্টার পেয়ে যাবেন। এই প্রিন্টারটা এখান থেকে সিলেক্ট করতে হবে। প্রিন্টার সিলেক্ট করার পরে এখানে প্রিন্টার প্রপার্টিস, আপনার যদি প্রিন্টারটা যদি আরও ভালো মানের হয়ে থাকে, সেই প্রিন্টার প্রপার্টিস গিয়ে আপনি আরও অনেক কিছু সেট আপ করতে পারেন, সেগুলো ঠিক করে নেবেন প্রিন্ট প্রপার্টিস থেকে। এরপরে সেটিংসে কি আছে, সেটিংসে প্রথমে আছে প্রিন্ট অল পেজেস। প্রিন্ট অল পেজেস বলতে বোঝায় আমার এই ডকুমেন্ট ফাইলে যেটা পেজ আছে সবগুলো পাতা যদি প্রিন্ট করতে চায়, তাহলে এটা কোনো কিছু করার প্রয়োজন নেই, প্রিন্ট অল পেজেস অটোমেটিক হয়ে থাকবে, এখানে আর কিছু চেঞ্জ করার প্রয়োজন হবে না। এখন যদি মনে হয় আমি 2 নম্বর পাতা প্রিন্ট করব, তাহলে এখানে কি লিখে দেবেন, 2 লিখে দেবেন। যদি আপনার মনে হয় 3 নম্বর পেজে লিখে দেবো, তাহলে এখানে 3 লিখে দেবেন, তাহলে সেই পাতা বের হয়ে আসবে। এখন হচ্ছে আপনার যদি মনে হয় এখান থেকে আমি 5 থেকে 10 পাতা, 5 থেকে 10 ধরেন 15টা পাতা আছে, আপনি 5 থেকে 10 যে পাতা নাম্বারটা রয়েছে এটা করবেন, তাহলে 5 মাইনাস দেবেন একটা,
মাইনাস মানে তারপর হচ্ছে 10 লিখবেন এখানে। হ্যাঁ, এখন 5 থেকে 10 নদী পাতা এগুলো বেরিয়ে আসবে। এটা আপনি এখান থেকে করতে পারেন। এই যে এখানে ক্লিক দেওয়ার পরে অল পেজেস, কারেন্ট পেজ মানে আপনি কোন পেজে এই অবস্থান করছেন। যেমন আই এম এ স্টুডেন্ট এর প্রথম পেজে অবস্থান করছি, এখন যদি কারেন্ট পেজ দিই তাহলে প্রথম পেজে বের হয়। মাউস স্ক্রল করলাম, এখন আমি যদি প্রিন্ট দিই তাহলে আমার এই যে দ্বিতীয় পাতা বেরোবে। হ্যাঁ, এটা হচ্ছে কারেন্ট পেজের কাজ। আর কাস্টম পেজ তো বললামই, কাস্টম পেজ প্রথমে যদি 2 নম্বর দিই 2 নম্বর পাতা সিলেক্ট করবেন। যদি আমার মনে হয় যে 1 থেকে 2, 3 বা 5 যদি মনে হয় সেরকম ব্যবহার করবেন। আবার যদি মনে হয় 1 থেকে 5 2 থেকে 5, তাহলে 2 থেকে 5 পয়েন্ট না, এখানে একটা মাইনাস দিতে হবে। তারপরে হচ্ছে 1 থেকে, মানে বুঝতে পারছেন এ থেকে বলতে কী একটা ব্যবহার হয় হাইফেন। 2 থেকে 5, তাহলে 2 থেকে 5 দিয়ে পাতাটা নাম্বারটা রয়েছে সেটা বেরোবে। এরপরে আছেন প্রিন্ট ওয়ান সাইড, আর আছে নিচে আছে বোথ সাইড। বোথ সাইড কি? বোথ সাইড হচ্ছে একটা পেজেরই 2 দিকে প্রিন্ট হবে। সাধারণত আমরা যে বইয়ের পাতা পড়ি দেখবেন একটা বইয়ের পাতায় এপারও লেখা থাকে ওপারও লেখা থাকে। এইভাবে যদি আমি প্রিন্ট করতে চান তাহলে বোথ সাইড দেবেন, কিন্তু বোথ সাইডে প্রিন্ট করার জন্য আপনার প্রিন্টার অবশ্যই ডুপ্লেক্স হতে হবে, এছাড়া কিন্তু এই কোণটা কাজ করবে না। এরপরে আছে লেটার, এরপরে আছে এই পেজ সিলেকশন। এই পেজ সিলেকশন অবশ্যই আপনি এটা A4 যেহেতু আপনি করে রাখবেন সেহেতু এটা অবশ্যই A4 রাখবেন, A4 রাখবেন। হ্যাঁ, A4 রাখার পরে এই যে সমস্ত পেজ সেটআপের দরকার নাই। পেজ সেটআপ যেহেতু আপনি প্রথমেই করবেন, পেজ সেটআপ হচ্ছে যখন আপনি একটা পেজে কোনো কিছু লিখতে যাবেন সর্বপ্রথম পেজ সেটআপ করে নেবেন, তারপরে লিখবেন। সেজন্য পেজ সেটআপের আর প্রয়োজন হবে না। এরপরে প্রিন্ট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই পাতাটা সুন্দরভাবে প্রিন্ট হয়ে বের হয়ে আসবে। এটা হচ্ছে প্রিন্ট অপশানের কাজ। আচ্ছা, এরপরে আর কিছু অপশান রয়েছে। এই যে অপশানটা রয়েছে, অপশান সম্পর্কে আমি একটু বিস্তারিত পরে বলবো। হ্যাঁ, এখানে অপশানে কিছু কাজ রয়েছে, প্রুফিংটা রয়েছে। প্রুফিংয়ের একটা কাজ রয়েছে, যেমন ফন্ট চেঞ্জ হয়ে যায়, এখানে তো অটো কারেক্ট দেখেন। প্রুফিংয়ের একটা কাজ দেখেন, আমি দেখাই দিই। ধরেন এখানে লিখলাম হচ্ছে আই এম এ STUDENT স্টুডেন্ট, এই ভুল হয়ে মনে হচ্ছে, ঠিকই ছিল তো, STUDENT স্টুডেন্ট অফ কি MLCOLLGA কলেজ। এখন কি করবো, এটা এই যে অ্যাড করবো। হ্যাঁ, অ্যাড করার পরে ওকে করবো, ওকে করলাম। ঠিক আছে, এবার এখান থেকে ওকে করলাম। এবার দেখি কি হয়। ধরেন এখানে আই এমটা লিখলাম, দেন ইন্টার দিলাম। দেখেন কাজটা কি হয়ে গেল। আমি শুধু আই এম লিখলাম, IRM, এখন আমি ইন্টার দিলাম, দুঃখিত, IAM এভাবে লিখছিলাম, IAM, এখন আমি ইন্টার দিলাম। দেখেন আই এম এ স্টুডেন্ট অফ ML কলেজ সম্পূর্ণ চলে আসছে। যদি আপনার কোনো ডকুমেন্ট ফাইল টাইপ করার জন্য যদি একটা বাক্য আছে, ধরেন একটা এমন একটা ডকুমেন্ট ফাইল লিখছেন আপনি বা টাইপ করছেন, সেখানে একটা বাক্য রয়েছে, এই বাক্যটা আপনাকে বারবার লিখতে হচ্ছে, বারবার কী করতে হচ্ছে, লিখতে হচ্ছে। সেক্ষেত্রে আপনি এখানে একটা কমান্ড দিয়ে রাখতে পারেন। হ্যাঁ, কমান্ড দিয়ে রাখলে হবে কি, ওই শব্দটা লিখে ইন্টারপ্রেস করলে ওই শব্দটা চলে আসবে। কীরকমভাবে, ধরেন এই কথাটা আপনার কয়েকবার আরও ডকুমেন্ট ফাইল লিখতে গেলে আরও কিছুবার প্রয়োজন হবে। হ্যাঁ, এখানে প্রয়োজন হবে, তাহলে আপনি আবার এখানে আবার লিখবেন আই এম, লিখে ইন্টার দেবেন। আপনার যদি এখানে আবার প্রয়োজন হয় কিছু, আরও প্যারাগ্রাফ কিছু লিখলেন, লিখে আবার এখানে প্রয়োজন হবে, তাহলে আবার আই এম লিখে ইন্টার দেবেন। এখন প্রশ্ন হচ্ছে এখানে যে ভাই আমি তো এখানে কপি করে রাখতে পারি, এই লেখার পরে কপি করে রাখতে পারি, তাহলে কপি করে পেস্ট করতে পারি, তো তাহলে ওটার প্রয়োজন কি? হ্যাঁ, প্রয়োজন আছে। প্রয়োজন কেন আছে? প্রয়োজন হচ্ছে আপনি ধরেন এখানে আরও কিছু লিখলেন। হ্যাঁ, লিখলেন ধরেন ইকুয়াল টু, আমি লিখছিলাম, আমি কমান্ড দিই RAND ভার্ব সিঙ্গেল ক্লোজ। হ্যাঁ, আপনি মনে করেন যে এই লেখাটা লিখলেন, তারপরে এই 3 লাইন প্যারাগ্রাফ লিখলেন, আপনি মনে করছেন যে এই লেখাটা আমি কপি করে রাখবো, যদি আমার এই পরে হচ্ছে এই 2 লাইন লেখার পরে এখানে আমার প্রয়োজন, আমি এখানে পেস্ট করব। এখন আপনার যদি ধরেন এই পেস্ট করা হয়ে গেল, কপি করে পেস্ট করা হয়ে শেষ, এখন কাজ আপনার এটা তো কপি হয়ে আছে, আপনার যদি আরও জায়গায় প্রয়োজন হয়, আরও অনেক জায়গায় প্রয়োজন হবে। এখন এই মাঝখানে আপনার কি হলো, আপনার হচ্ছে এই 2 লাইন কপি করার প্রয়োজন হলো, এই 2 লাইন কপি করা প্রয়োজন হলো। এখান থেকে কপি করলেন, এখান থেকে কী করলেন, পেস্ট করলেন। এখন দেখেন আপনি আগের যে লেখাটা কপি করলেন সেটা কি আছে? নাই তো, সেটা হচ্ছে আপনি কপিটা আউট হয়ে গেছে। আপনি এইমাত্র যেটা কপি করলেন সেটা কিন্তু কমান্ডে আছে। এখন যদি আপনি যেহেতু কপি নাই, IAM লেখে ইন্টার দেবেন, দেখেন চলে আসছে। এজন্যে কপি ছাড়াও এই শর্টকাট কমান্ডের প্রয়োজন আছে।
অনেক সময় একটা লেখা বারবার কপি করতে গেলে দেখা যায় যে ওই কাজ করার সময় আরও একটা লেখা কপি করার প্রয়োজন। তাহলে আগের ওই লেখাটা কপি করলে কী হবে, আগের লেখাটা কপি আউট হয়ে যাবে। এজন্য এই কাজটা করে রাখতে পারেন। আচ্ছা, এই এই ফাইল মেনু বারে যে অপশানটা রয়েছে মোটামুটি আমি সবগুলো শেষ করে দিয়েছি। আচ্ছা, আশা করছি আপনি এই সময় ফাইল মেনু বারে সবগুলো কাজই বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন ক্লাসটা ভালোভাবে দেখবেন এবং প্র্যাকটিস করবেন। ওকে, ধন্যবাদ সবাইকে। আজকের ক্লাসটা এখানে শেষ করছি।